আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয়। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। আগামীকাল সংসদ অধিবেশনের প্রথম দিন স্পিকার নির্বাচন করবেন সংসদ নেতা। জুলাই সনদের সব বিষয় ধারণে সরকারি দলের প্রতিশ্রুতি। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব জামায়াতের নাকচ। জুলাই সনদ ও সংবিধান সংস্কার কমিশনের বিষয়ে নিষ্পত্তির পর সিদ্ধান্ত। ডেঙ্গু চিকুনগুনিয়া রোধে 14 মার্চ থেকে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযানে প্রধানমন্ত্রীর ঘোষণা। জনগণকে সঙ্গে নিয়ে সফল করার আহ্বান। এবং ইরানের সাথে অনন্তকাল যুদ্ধ চায় না ইসরায়েল। যুদ্ধের ভাগ্য তেহরানই নির্ধারণ করবে বলে শীর্ষ জেনারেলের হুঁশিয়ারি। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। সাউথ আফ্রিকায় নারীদের আত্মরক্ষায় প্রশিক্ষণের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার। অধিবেশনের শুরুতে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের স্পিকারের নাম প্রস্তাব করবেন। সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, সরকারি দলের লক্ষ্য একটি কার্যকর, প্রাণবন্ত ও দায়িত্বশীল সংসদ পরিচালনা করা। প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চক্রম আলিথার রিপোর্ট। রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের আগের দিন সরকারি এবং বিরোধী দল আলাদা আলাদা সভা করে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেন। বুধবার সকাল 11:15টায় সরকারি দলের সংসদীয় সভায় যোগ দিতে আসেন জাতীয় সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ ভবনের পশ্চিম ব্লকের 9ম তলায় সরকার দলীয় সভাকক্ষে সংসদ সদস্যদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। সবার উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংসদ নেতা। সভা শেষে সংসদের হুইপদের সাথে নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন চিফ হুইপ। গণতন্ত্রের সৌন্দর্য হলো মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করা। সেই লক্ষ্যেই আমরা সংসদকে একটি কার্যকর, প্রাণবন্ত ও অর্থবহ একটি প্রতিষ্ঠানে পরিণত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সাংবাদিকরা জানতে চান স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে। সংসদ চিরাচরিত মতন বসবে না। আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে। প্রস্তাব করার পর কোনো একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। আগামীকালকে আমরা জানতে পারবো। ডেপুটি স্পিকার যখন আসবেন তখন সভাপতি মণ্ডলী মনোনয়ন করবেন 5 জন। এরপরে আমাদের 133টা অর্ডিন্যান্স আছে। 133টা অর্ডিন্যান্স আমাদের লে করা হবে এবং সেটা প্লেস করা হবে। সেই অর্ডিন্যান্সগুলো মাননীয় আইনমন্ত্রী উত্থাপন করবেন। এরপরে মাননীয় সংসদ নেতা তিনি তার বক্তব্য রাখবেন। জুলাই সনদ নিয়েও প্রশ্নের উত্তর দেন তিনি। আমরা শপথ নেইনি, আমরা শপথ নিই কারণ এটা সংবিধানে নেই, সেই জন্য সংবিধানে ইনকর্পোরেট করার পরে তারপরে তখন পরবর্তী পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নেব। চিফ হুইপ জানান, সংসদের প্রথম অধিবেশনের শোক প্রস্তাবে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আলোচনা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতির ভাষণ বয়কটের বিষয়ে কৌশলী উত্তর দিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতির ভাষণে কি করবে বিরোধী দল তা বৃহস্পতিবার দৃশ্যমান হবে সংসদে। জাতীয় সংসদের এলডি ভবনে ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা বলেন, জুলাই সংস্কার বাস্তবায়ন হলে ডেপুটি স্পিকারের নাম দেবে বিরোধী দল। জুলাইকে সম্মান রেখে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে।
জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে বুধবার সংসদ ভবনের বিরোধী দলীয় সভাকক্ষে বৈঠকে বসেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বৈঠকে সংসদের রীতিনীতি, জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্রপতির ভাষণ এবং বিরোধী দলের কর্মকৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হয়। সরকার দলীয় সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ায় ডেপুটি স্পিকারের পদ গ্রহণের বিষয়ে অস্বস্তি আছে বিরোধী দলের। আমাদের একটা দাবি আছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিশংসন চাইবেন বিরোধী দলীয় নেতারা। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই, স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়া হচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। তো এই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। সংসদের এলডি হলের এক ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে তাদের সিদ্ধান্ত সংসদে দেখার আমন্ত্রণ জানিয়েছেন। অনেক আলাপ আলোচনা করেছে এই ব্যাপারে এবং কালকে আমাদের ভূমিকা দৃশ্যমান আপনারা দেখবেন। যেমন সূর্য উঠবে তেমন ভাষণ শুনবেন এবং আমাদের ভূমিকাও দেখবেন। ধন্যবাদ। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই সংসদের ডেপুটি স্পিকারের পদ চান বিরোধী দল। আমরা চাই জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না। 26-এ জাতীয় নির্বাচন হয়েছে, 24-এর কারণে জানিয়ে বিরোধী দলীয় নেতা জুলাইকে সম্মান রেখেই বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন মশাবাহিত রোগ ডেঙ্গু এবং চিকুনগুনিয়া থেকে জনগণকে রক্ষা করতে আগামী 14 মার্চ থেকে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে। দেশবাসীর উদ্দেশ্যে এক বিশেষ ভিডিও বার্তায় সবাইকে ডেঙ্গু চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদ সদস্য থেকে শুরু করে সকল জনপ্রতিনিধির প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার নিজ বসতবাড়ি ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে। রাহুল রায়ের রিপোর্ট। কয়েক বছর ধরেই দেশের মানুষের কাছে আতঙ্কের নাম ডেঙ্গু আর চিকুনগুনিয়া। আগে শুধু বর্ষাকালে এ নিয়ে উদ্বেগ থাকলেও এখন প্রায় সারা বছরই থাকে ডেঙ্গু আর চিকুনগুনিয়ার প্রকোপ। জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠক সহ নানা ব্যস্ততার মাঝেও ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া প্রতিরোধে জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাইকে এ নিয়ে সচেতন হওয়ার কথা বলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিকারমূলক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতন মরণঘাতী রোগ জনগণের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ আমরা যদি সবাই সচেতন হই তাহলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। বিশেষজ্ঞগণ বলছেন এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। সুতরাং ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য আগে থেকেই সকল প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন মশার প্রজনন নিয়ন্ত্রণের জন্য ড্রেন, ডোবা, নর্দমার মতন যেসব জায়গায় পচা পানি জমে থাকার সুযোগ রয়েছে সেগুলো পরিষ্কার করে রাখাই সবচেয়ে কার্যকর উপায়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরুর ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী। আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই সরকার 14 মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসন কার্যকরী উদ্যোগ গ্রহণ করছে। এর পাশাপাশি প্রতিটি এলাকার জাতীয় সংসদ সদস্যগণ সর্বস্তরের জনপ্রতিনিধিদের গণের প্রতি আমার আহ্বান, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার আপনারা যার যার এলাকার নিজ নিজ বসত বাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন। প্রধানমন্ত্রী বলেন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও জনস্বাস্থ্যবিদরা জানিয়েছেন এখন যে কোনো সময়ই ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সারা বছরই সবার সচেতন থাকতে হবে। এডিস কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেকে রক্ষা করুন, নিজেদেরকে রক্ষা করুন, অপরকে রক্ষা করুন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ইরান যুদ্ধের দ্বাদশতম দিন।
ইরান জুড়ে ইসরায়েল মার্কিন হামলায় প্রায় 20,000 বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের সাথে অন্তহীন যুদ্ধ চায় না তেল আবিব। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য বেদনাদায়ক পরিস্থিতি অপেক্ষা করছে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে পরপর 3টি কার্গো জাহাজে হামলা হয়েছে। একটিতে আগুন লাগায় নাবিকদের সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত সৈকত দেবনাথের রিপোর্টে। হরমুজ প্রণালী সহ পুরো মধ্যপ্রাচ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইস্পাহান, তাবরিজ, আহজেব সহ বিভিন্ন শহরে হামলা হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে তেহরানেই নিহত হয়েছে অন্তত 460 জন। সব মিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 1300 ছাড়িয়েছে। এরই মধ্যে পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে পরপর 3টি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে 3টি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত 13টি জাহাজে হামলার খবর পাওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের সামরিক সক্ষমতার বড় ক্ষতির দাবি করে আসছে ওয়াশিংটন। দাবি নাকচ করেও IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইয়েনি বলেছেন, এই যুদ্ধ কীভাবে শেষ হবে তা ট্রাম্প নয়, নির্ধারণ করবে ইরান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানকে সতর্ক করে বলেছেন, তুর্কি আকাশসীমা লঙ্ঘন কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এরদোয়ান বলেন, যুদ্ধের অবসান ঘটাতে কূটনীতির পথ খুলে দেওয়ার চেষ্টা করেছে তুরস্ক। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। এতে এক প্রবাসী বাংলাদেশি সহ অন্তত 4 জন আহত হয়েছেন। রাজধানী তেহরানে মেহরাবাদ বিমানবন্দরের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতভর সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনা কমিয়ে আনতে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে কাতার। সৈকত দেবনাথ, চ্যানেল আই। যানবাহনে ব্যবহারের জন্য জ্বালানি তেল কেনায় মানুষের ভোগান্তি খানিকটা কমেছে। তবে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় দূরপাল্লার কিছু পরিবহন তাদের ট্রিপ কমিয়েছে। পণ্য পরিবহনে খরচ বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলে খুব একটা সমস্যায় পড়তে হবে না। পরামর্শ দেওয়া হয়েছে বিদ্যুৎ সরবরাহে গুরুত্ব দিতে। নাজিব বেকার রিপোর্ট। জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গেল কদিন ধরেই অস্বাভাবিক ভিড় হচ্ছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। তবে বুধবার কিছু পাম্পে ভিড় তুলনামূলক কম ছিল। রাইড শেয়ার করা মোটরসাইকেলের জন্য তেলের সীমা 5 লিটার করা হয়েছে। তাই তেল বেশি পেতে বেশিরভাগ বাইকার নিজেদের রাইডার হিসেবে পরিচয় দিচ্ছেন বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। হিসাবে তো দেখা যায় সেরকমই, না হলে এত তো রাইড শেয়ারের লোক ছিল না, কিন্তু এখন তো দেখা যাবে যারা জিগাই হে বলে রাইড শেয়ার। দূরপাল্লার বাসের জন্য নির্দিষ্ট করা হয়েছে তেল কেনার সীমা। এতে চলাচলে খানিকটা প্রভাব পড়েছে জানালেন পরিবহন সংশ্লিষ্টরা। অন্য সময় থেকে এখন গাড়ি কম যাচ্ছে, তেলের একটা সংকট হতে পারে, সেই জন্য গাড়ি কম যাচ্ছে আমাদের। যে গাড়িগুলো ঘুরে আসতেছে এই গাড়িগুলো তেল পাইতেছে না, তেল না পাওয়ার কারণে গাড়িগুলো সাইড করে রাখতে হইতেছে। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেল নিয়ে সমস্যায় পণ্য পরিবহনেও ব্যয় বেড়েছে। তেলের জন্য তো এখন গাড়ি ওরা মনে করেন ভাড়া নিতেছে বেশি। আগে যেটা আসতো সেটা মনে করেন 2,000-3,000 টাকা হারা বেশি নিত। ড্রাইভাররা বলছে তেল নাই, আর তেল নিতে হয় সুরামি করে বেশি দাম দিয়া। তবে সার্বিকভাবে জ্বালানি তেল নিয়ে তেমন সমস্যা হবে না মনে করছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সরকারকে মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। সরকার এই উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে, এটা একটা দিক। তবে মেসেজিংটা হয়তো অন্যভাবে হতে পারতো। আসলে এখানে সংকটের খুব বেশি ইয়ে নেই, কারণ হচ্ছে যে ডিজেলের কথা যদি চিন্তা করা হয় আগের মতো সেরকম নেই যে একটা বা দুইটা সোর্স থেকে আমরা আমদানি করছি। এখন এটা অনেক ডাইভার্সিফাইড। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভাগীয় শহরে অকটেন এবং পেট্রোলের সরবরাহ 10% বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। পেট্রোল পাম্পে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের সাথে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। পেট্রোল পাম্পে পুলিশের সাথে সেনা মোতায়েন করতে হবে। মোটরসাইকেলে যে বিভাজন করছে এইটা ভাই আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। হয় সবাই 5 লিটার করে দেন, আর না হলে 400 টাকা করে দেন, সবাই নাহলে 300 টাকা করে দেন। এছাড়া জ্বালানি তেল সরবরাহ বৃদ্ধি, ছোট বড় সব স্টেশনে তেল সরবরাহ করার দাবিও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ।
জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী রক্ষায় সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষা করা শুধু পরিবেশের বিষয় নয়, এটি মানুষের স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িত। বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বাড়ানোর উপর জোর দেন বক্তারা। সৈয়দ মাদিহ অদিদার রিপোর্ট। বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে আলোচনার আয়োজন করে বন অধিদপ্তর। অনুষ্ঠানে পরিবেশবিদ, গবেষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বন ও বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণা, পরিকল্পনা ও জনসম্পৃক্ততা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ ও পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান IUCN বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। বায়োডাইভার্সিটি কনজারভেশনকে আমাদের অবশ্যই একটি ইন্টিগ্রেটেড লেন্স দিয়ে দেখতে হবে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ বন অধিদপ্তর এবং IUCN এর সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ বখতিয়ার উদ্দিন। এতে জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণা ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি প্রতিষ্ঠান, গবেষক ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। যাই হোক, জীব বৈচিত্র্য সংরক্ষণের অন্যতম অন্তরায় হল বন্যপ্রাণীর শিকার, পাচার ও হত্যা। আমাদের দেশ অনেক সময় বন্যপ্রাণী পাচারের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকার বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধের জন্য জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস। জীব বৈচিত্র্য টিকে থাকবে মানুষের অস্তিত্ব। তাই বন্যপ্রাণীকে নিজেদের প্রিয়জনদের মতো ভালোবাসতে হবে। আবহাওয়া জনগণ এ বিষয়ে সচেতন হলে সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ সম্ভব। বন্যপ্রাণীর সুরক্ষার সাথে আমাদের বনের সুরক্ষা জড়িত এবং দুটো সুরক্ষা মিলেই আমাদের প্রাণ প্রকৃতির সুরক্ষাটা নিশ্চিত হবে। আমরা যারা এই জায়গায় কাজগুলো করছি, এটা আসলে বলা চলে যে খানিকটা আমরা দেখি যে কোন প্রজেক্ট থেকে আমাদের কতটা লাভ আসছে, সেটা নিয়ে কিন্তু আমরা বেশি আগ্রহ দেখাই। আমাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি বা অন্যান্য জিনিসগুলো দেখি, কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ঠিক রাখতে হলে আমাদের প্রাণ প্রকৃতিকে ঠিক রাখতে হবে। আমাদের অক্সিজেন যে ভান্ডার, সেটাকে ঠিক রাখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী। আলোচনা সভায় গবেষণা, নীতি নির্ধারণ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয়। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। প্রবাস জীবনেও অনেকেই দেশের মাটির টান ধরে রাখতে বিদেশে নিজ বাড়ির আঙিনায় অনুশীলন করছেন দেশীয় ফল ফসলের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এমনই এক ব্যতিক্রম আঙিনা কৃষির চিত্র তুলে ধরছেন শাহিদ সিরাজ। 1995 সালে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বাংলাদেশের সুলাইমান আলী। বর্তমানে তিনি বসবাস করছেন নিউ ইয়র্কের ব্রঞ্জে। কৃষক পরিবারের বেড়ে ওঠার স্মৃতি ধরে রাখতে তিনি প্রবাস জীবনেও বাড়ির সামনে আর পেছনে আঙিনা জুড়ে গড়ে তুলেছেন ছোট্ট এক কৃষির আয়োজন। প্রবাসে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে এই ধরনের বাগান করা দুরূহ কাজ, কারণ জায়গা তো থাকেই না। দ্বিতীয়ত হলো যে কাজের ফাঁকে সময়ও পাওয়া যায় না। তার ভিতরে এটি করা নিছক একটা প্লেজার হিসেবে, মানে সত্যি ভালো লাগা, বাগান করাটা একটা ভালো লাগার থেকে আমরা করি। পরিত্যক্ত টব ও পুরনো নানা পাত্র ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন ফসল। ফেলে দেওয়া যে দুধ কিনছি আমরা, সেই টব বা কোনো ভেজিটেবল বা কোনো কিছু কেনা হয়েছে, সেই টবের মধ্যেই কিন্তু একটু মাটি দিয়ে আমরা বাগানগুলো সাইডে দিকে করেছি। সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে চাষ করা এই সবজি আমেরিকা সহ বিভিন্ন দেশের প্রতিবেশীদের কাছেও বেশ প্রশংসিত হচ্ছে, এমন দাবি এই উদ্যোক্তার। যখন আমাদের গাছে বেগুন ধরে, লাউ ধরে, তারা অতি উৎসাহী। লাউ, তারা ওই লম্বা লম্বা লাউ যখন ধরে তখন খুবই মানে অতি উৎসাহের সাথে অনেক কথা বলে, তারা জানতে চায় তারা কিভাবে ওগুলো খেতে হয়, তা অনেকে জানেও না। আমাদের দেখা এখন বিদেশিরাও গার্ডেনে এবং এদেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় কমিউনিটি বোর্ড থেকে কোনো প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি করে না। কোনো নেইবারহুডে আবার খুব রেস্ট্রিকশন থাকে। চারা বীজ কি এগুলো দেশ থেকেই নেন আপনারা, বীজগুলো? আসলে অনেক সময় যে আমাদের যেমন আমরা দুই একটা এখানে যেগুলো প্রোডাক্ট থাকে সেগুলো আমরা রাখি। আবার অনেকে দেশে বেড়াতে গেলে আসলে যদিও এটা আনা তেমন উচিত না, তারপর অনেকে আনেন, সেগুলো আমাদের বাঙালি গ্রোসারি গুলোতে কিনতে পাওয়া যায়। শাহিদ সিরাজ, চ্যানেল আই।
এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার সকাল 11:30 ফিদে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র তৈরির প্ল্যান্টে হামলা করেছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 6 জন রাশিয়ান বেসামরিক নাগরিক নিহত এবং 42 জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনী ব্রিটিশ তৈরি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক কারখানাগুলোর একটিতে হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, ওই কারখানায় রুশ ক্ষেপণাস্ত্রের জন্য ইলেকট্রনিক্স ও বিভিন্ন উপাদান তৈরি হতো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ব্রিটিশ বিশেষজ্ঞদের সহায়তা ছাড়া ওই ক্ষেপণাস্ত্র হামলা সম্ভব ছিল না, এটি স্পষ্ট। নিটল ডাটা বিশেষ সংবাদ। সাউথ আফ্রিকার প্রিটোরিয়ায় নারীদের আত্মরক্ষায় অস্ত্র, মার্শাল আর্ট ও বন্দুক চালানোর কৌশল শেখানো হচ্ছে। নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা প্রতিরোধে এই উদ্যোগ। দেশটিতে প্রতিদিন গড়ে 15 জন নারী খুন হন এবং প্রতি 3 জনে একজন যৌন নির্যাতনের শিকার। প্রশিক্ষক স্টেফানি গ্রাহাম জানান, প্রশিক্ষণের মাধ্যমে নারীরা যে কোনো সহিংসতা মোকাবেলা করতে পারবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর যমুনা ফিউচার পার্কে ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের নতুন আউটলেট চালু হয়েছে। উদ্বোধন করেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা ও মডেল তৌসিফ মাহমুদ। নতুন এই আউটলেটে ক্রেতারা পাবেন সমসাময়িক ফ্যাশন ধারার জুতা। ঈদ উপলক্ষে নতুন নতুন ডিজাইনের জুতা এনেছে স্টেপ ফুটওয়্যার। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। খেলার খবর। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে 8 উইকেটে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। নাহিদ রানা ও মেহেদী মিরাজের দারুণ বোলিংয়ে পাকিস্তানকে 114 রানে অল আউট করেন টাইগার পেসাররা, যা ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোর পাকিস্তানের। জবাবে 15 ওভারে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ পাকিস্তান 3 ম্যাচ ওয়ানডে সিরিজের খেলাগুলো সরাসরি দেখা যাচ্ছে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। বাংলা ধারাভাষ্য প্রচার করছে রেডিও ভূমি 92.8 FM। তানভীর আহমেদের রিপোর্ট। পাকিস্তানকে সর্বনিম্ন রানে অল আউট করার পর ব্যাটিংয়েও 3 মাসের বেশি সময়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই গতির জাদু দেখিয়েছেন বাংলাদেশের পেসাররা, যার শুরুটা করেছেন নাহিদ রানা আর শেষটা মুস্তাফিজুর রহমান। টস হেরে আগে ব্যাট করতে নামা পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেন পেসার নাহিদ রানা। ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথমবার 5 উইকেট নিয়েছেন নাহিদ। প্যাভিলিয়নে ফিরেছেন সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত। এরপর মিরাজের 3 উইকেট 6 রান আসে শান্তর ব্যাট থেকে। 13 মার্চ মিরপুরে